মা হওয়ার অনুভূতিটা প্রতিটা মেয়ের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় ভীষণ রকম সচেতন থাকতে হয়, সতর্ক থাকতে হয় নিজের জন্য এবং নিজের মধ্যে গড়ে ওঠা ওই পুচকে ছানাটার জন্য। আর এই গর্ভাবস্থার প্রথম ৩ মাস ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টা অনেক কিছুই অজানা থাকে, অচেনা থাকে, অনেক কিছুই বুঝতে পারি না, কি খাবো, কি করব, কি করব না, এক অসংখ্য প্রশ্ন থাকে মনের মধ্যে। সেই সব প্রশ্নের উত্তর আর এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। যেদিন থেকে জানতে পারবে তুমি গর্ভবতী বা প্রেগনেন্ট, সেই দিন থেকে প্রথম এবং প্রধান কাজ হলো একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং অবশ্যই তার পরামর্শ মতো চলা। যেমন প্রতিটা নারী আলাদা, ঠিক তেমনি প্রতিটা নারীর এই গর্ভাবস্থার অভিজ্ঞতাও কিন্তু আলাদা আলাদা। প্রতিটা মানুষের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, ধরন ধারণ সমস্ত কিছু আলাদা। তাই তোমার জন্য যেটা প্রযোজ্য হচ্ছে, তোমার জন্য যেটা পারফেক্ট, অন্যের জন্য, অন্য গর্ভবতী নারীর জন্য হতে পারে সেটা পারফেক্ট নয়। এইটা কে বলে দেবে? কে নির্ধারণ করে দেবে? কে তোমাকে দেখাবে সঠিক পথ? না, ডাক্তারবাবু। এই ডাক্তারবাবু নির্বাচনের ক্ষেত্রে তুমি যখন গাইনোকোলজিস্ট বা তুমি যে ডাক্তারকে কনসাল্ট করছো, সেই ডাক্তারকে নির্বাচন করার আগে কিছু কিছু জিনিস একটু মাথায় রেখো। সেই ডাক্তারবাবুকে যে কোনো সময় যোগাযোগ করা যাবে কিনা, উনি সবসময় অ্যাভেলেবেল কিনা, এবং ভীষণ গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তোমার বাড়ি থেকে ওই ডাক্তারবাবুর সেন্টার পর্যন্ত বা হসপিটাল হলে হসপিটাল, সেটা দূরত্ব যেন খুব বেশি না হয়। এই সময় যে কোনো সময় যে কোনো রকম এমার্জেন্সি কিন্তু হতেই পারে, কোনো রকম প্রেডিকশন আগে থেকে করা যায় না। তাই দূরত্বটা খুব ম্যাটার করছে। এইগুলো অবশ্যই মাথায় রেখো। অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকলে এই সময় কিন্তু তোমাকে সেটা একদম বন্ধ করতে হবে। স্মোকিং কিন্তু ভীষণ ভীষণ খারাপ তোমার এবং তোমার মধ্যে বেড়ে ওঠা সন্তানের জন্য। তাই শুধু তুমি এগুলো থেকে বিরত থাকবে তা কিন্তু নয়, তোমার চারপাশের মানুষজনকেও কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে তোমার পার্টনার, যিনি কিনা হতে চলেছেন সন্তানের পিতা, তাকেও কিন্তু সিগারেট বা মায়ের সামনে স্মোকিং করা চলবে না, একদমই চলবে না। এবং তুমিও চেষ্টা করবে, যেখানে কেউ অনেকে ধূমপান করছে, সবাইকে তো জনে জনে বারণ করতে পারবে না তুমি, সেটা ঠিকও নয়, যার যার নিজস্ব ব্যাপার সেটা। সেই জন্য তুমি কোনো স্মোকিং এরিয়ার মধ্যে একদমই থাকবে না। আর ক্যাফিন জাতীয় জিনিস যেমন চা কফি, যদি বারে বারে চা কফি খাওয়ার অভ্যেস থাকে, তাহলে কিন্তু সেটাকে এখন একটু কম করতে হবে। এই প্রথম ৩ মাস অনেক গর্ভবতী মায়েরই কিন্তু অরুচি ভাব বা বমি বমি ভাব কাজ করে। যা কিছুই খেতে যাও না কেন, যেন সবকিছু গুলিয়ে আসে, সবকিছু যেন বেরিয়ে আসতে চায়। তা আবার অনেকেরই ধারণা থাকে যে প্রেগনেন্ট মা বা গর্ভবতী মানেই হলো এবার বাড়তি খাবার খেতে হবে, কারণ নিজের জন্য প্লাস নিজের মধ্যে বেড়ে ওঠা ওই বাচ্চাটির জন্য। কিন্তু প্রথম ৩ মাসের কিন্তু কোনো বাড়তি খাবারের প্রয়োজন হয় না। খাবারের ক্ষেত্রে যে যে বিষয়গুলোকে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে, যে তোমার যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া, বাইরের জাঙ্ক ফুড খাওয়া, বাইরের ফাস্ট ফুড খাওয়া, বাইরের খাবারের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে, তাহলে কিন্তু সেইগুলোকে খুব খুব কমিয়ে দিতে হবে, ছাড়তে পারলে তো খুবই ভালো। কাঁচা আধসেদ্ধ সবজি বা যে কোনো প্রিপারেশন, বা কাঁচা বা আধসেদ্ধ মাংস, ডিম, মাছ, এগুলো কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত তেল মশলা, ভাজা ভুজি, চর্বি জাতীয় খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, কারণ এই সময় অনেক সময় মায়ের পেটে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো অন্য কোনো কারণ না, যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু, বা কোনো রকম অন্যরকম সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু মায়ের পেটে সমস্যা হবে। সেক্ষেত্রে মাকে ঠান্ডা ফান্ডা লেগে যদি জ্বর হয়ে যায়, মাকে কিন্তু কোনো রকম অ্যান্টিবায়োটিক দেওয়া বা বাড়তি কোনো ওষুধ দেওয়ার ক্ষেত্রে এই সময় ভীষণ রেস্ট্রিক্টেড থাকে। তাই সেই প্রসেসটার মধ্যে যেন না যেতে হয়, তাই জন্যই কিন্তু এই সতর্কতা আমাদের অবলম্বন করতেই হবে।
জল খাওয়ার ব্যাপারেও সচেতন থাকতে হবে। জল হতে হবে পরিষ্কার এবং ফুটানো হলে খুবই ভালো, না হলে অ্যাকোয়াগার্ডের জল যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জল হয়, কারণ জলবাহিত অনেক পেটের রোগে কিন্তু আমরা সম্মুখীন হই, যা এই সময় খুবই সমস্যায় ফেলতে পারে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। নুন চিনি ময়দা জাতীয়, নুন চিনি ময়দা জাতীয় খাবারগুলো থেকে আমরা একটু কম খাবো, এবং এগুলো থেকে একটু বিরত থাকলে খুব ভালো হয়। নুনের পরিমাণটা একটু বেশি বেশি করে কাঁচা নুন খাওয়া অভ্যেস থাকলে সেটা খাওয়া চলবে না। চিনি বা শর্করা জাতীয় খাবার, বেশি করে মিষ্টি খাবার, খাওয়া এগুলো একটু কম করতে হবে, এবং ময়দা জাতীয় খাবারও একটু কম খেতে হবে। এত না না এটা খাবে না সেটা খাবে না, এটা করবে না সেটা করবে না, এইগুলো শুনতে শুনতে অনেক সময় মনে হতেই পারে যে আমি কি তবে আলাদা হয়ে গেলাম, আমি কি সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমার ভালো লাগার জিনিসটা কোল্ড ড্রিঙ্কস খেতে এত ভালোবাসতাম, আইসক্রিম খেতে এত ভালোবাসতাম, সেগুলো একদম অনেক কমিয়ে দিতে হচ্ছে। এইগুলো মনের ওপর কিন্তু বাড়তি চাপ ফেলে। যখনই এরকম হবে তখন শুধু এইটা মাথায় রেখো, তুমি যা কিছু করছো সেটা কয়েক মাসের জন্য করছো, এবং যা কিছু করছো সেটা তোমার সবচেয়ে আদরের অনাগত সন্তানের জন্য করছো। তার সুস্থ সুন্দর স্বাস্থ্য, মানসিক শক্তি, তার সুন্দর ব্রেন ডেভেলপমেন্ট, এই সব কিছুর জন্য কয়েক মাস এগুলো থেকে তুমি বিরত থাকছো, যেটা তারও ভালো হবে এবং তোমারও ভালো হবে। এইখান থেকেই তুমি পাবে পজিটিভ এনার্জি, যা তোমাকে আর দুঃখ দেবে না, যেগুলি তোমার পছন্দের খাবারগুলো তোমার জীবন থেকে কিছুটা সময়ের জন্য বাদ দেওয়ার জন্য। এই প্রথম 3 মাসে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন সি, ফলিক অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট, আয়রন সমৃদ্ধ খাবার তোমাকে খেতে হবে। তাজা ফ্রেশ বাজার থেকে আনা শাক সবজি, অবশ্যই ভালো করে রান্না করা শাক সবজি, মিষ্টি আলু, লাল আটার রুটি, লাল আটার চাল ভাত যদি খেতে পারো, এইগুলো কিন্তু তোমাকে খেতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ফাইবার সমৃদ্ধ খাবারটাও তুমি বেশি করে খাও, যাতে কোনো রকম ভাবে কোষ্ঠকাঠিন্যের কবলে না পড়ো, তাহলে কিন্তু ক্ষতিটা তোমারই হবে, কষ্টটাও কিন্তু তোমারই হবে। একটু দই, ছোলা, মুসুর ডাল আর ভিটামিন সি যুক্ত খাবার তোমাকে, মানে লেবু জাতীয় খাবার, মোটামুটি অনেক ফলের মধ্যেই আমরা, অনেক সবজির মধ্যেই ভিটামিন সি পাই। তার মধ্যে বেশি করে আমরা যেগুলোতে পাই, যে লেবু জাতীয় খাবার, টক জাতীয় খাবার, লেবু জাতীয় খাবারটা তোমাকে একটু বেশি করে খেতে হবে, কারণ এই ভিটামিন সি, তুমি যে আয়রন সমৃদ্ধ খাবার খাবে সেই আয়রনটা শরীরে গ্রহণ করতে সাহায্য করবে এই ভিটামিন সি। তাই তোমাকে ভিটামিন সি যুক্ত খাবারটা খেতে হবে। আর এই সময় সবচেয়ে, যদি তোমার দুধ খেতে অসুবিধা হয়, দুধ খেতে অনেকেরই গন্ধ লাগে, খেতে পারে না, গা গুলিয়ে যায়, এবং আমার নিজেরই সেই অভিজ্ঞতা হয়েছিল, তখন কিন্তু তুমি সেই দুধকে ঘরে পাতার টক দইয়ে পরিণত করেও কিন্তু এক বাটি খেতে পারো, সেটাও কিন্তু খুব ভালো প্রোবায়োটিকের কাজ করবে। এছাড়াও এই সময় কিছু ওষুধ, যেমন ফলিক অ্যাসিড, তারপরে আয়রন ওষুধ, এগুলো যদি তোমার প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে ফলিক ট্যাবলেট তো দেওয়া হয়েই থাকে, এইগুলো কিন্তু তুমি তোমার ডাক্তারের পরামর্শ মতো তবেই খাবে। এবং তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে এবং সেই শারীরিক সমস্যার জন্য তুমি যদি কোনো ওষুধ নিয়ে থাকো, তাহলে সেটা অতি অবশ্যই তোমার ডাক্তারকে মেনশন করবে। তাহলে তোমার ডাক্তার বলে দেবেন যে এই অবস্থায়, গর্ভাবস্থায় তো সব ওষুধ খাওয়া যায় না, তাই এই ওষুধটা তোমার গর্ভাবস্থায় খাওয়ার জন্য সেফ কিনা সেটা তোমাকে তোমার ডাক্তারই সঠিক পরামর্শ বা সঠিক দিশা দেবেন। এটা কিন্তু তুমি কিছুতেই ভুলবে না যে তুমি এই ওষুধটা খাচ্ছ। বা তুমি যদি কোনো পার্টিকুলার এক্সারসাইজ, পার্টিকুলার কোনো রকম যোগব্যায়াম বা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকো, তাহলে তুমি সেইটা কতটা কি করবে না করবে, এবং যেগুলো তুমি করো সেইগুলোও কিন্তু তুমি তোমার ডাক্তারকে বলবে, উনি তোমায় বলে দেবেন যে হ্যাঁ তুমি এই ব্যায়ামটা বা তুমি এক্সারসাইজটা এই অবস্থাতেও অবশ্যই কন্টিনিউ করতে পারো।
জল খাওয়ার পরিমাণটা একটু বাড়াতে হবে, যাতে কোনোভাবেই তুমি ডিহাইড্রেটেড না হয়ে পারো। আর কোনো খাবার তুমি একেবারে যদি না খেতে পারো, কারণ এই সময় একেবারে অনেকটা খাবার খাওয়া, বিশেষ করে প্রথম 3 মাসে, ভীষণ মুশকিল হয়ে পড়ে। তাই তুমি যদি একবারে না খেতে পারো, তাহলে বারে বারে অল্প অল্প করে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার খাও। এই সময় না অনেক সময় বাইরের ফুচকা, বাইরের এইটা ওটা ওইগুলো খুব খেতে ইচ্ছা করে, তাই সেগুলো থেকে কিন্তু তোমাকে একটু বিরত থাকতে হবে। কারণ ওই যে ফুচকার জল, সেটা ভীষণ মানে আনহেলদি এই সময়। অন্য সময় ঠিক আছে চলো, কিন্তু এই সময় কিন্তু ভীষণ আনহেলদি, পেটের সমস্যা কিন্তু হতে পারে, তাই একটু বিরত তোমাকে থাকতেই হবে। তুমি প্রেগনেন্ট বা তুমি গর্ভবতী বলে তুমি সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবে, অল টাইম তোমাকে শুয়ে বসে থাকতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। তোমার দৈনন্দিন যা কিছু কাজ তুমি আগে করতে, সব কাজই তুমি করতে পারবে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই নয়। একটু সচেতনভাবে, একটু সতর্কভাবে, একটু মেপে পদক্ষেপ নিয়ে। যেমন তুমি সিঁড়ি দিয়ে ওঠানামা করা, তোমরা রান্না বান্না করা, তোমার সমস্ত কিছুই করবে, কিন্তু আস্তে আস্তে, একটু ধরে ধরে, স্টেপগুলো আস্তে আস্তে ফেলে। কারণ এই সময়টা যেহেতু তোমার সঙ্গে তার সবে মাত্র সংযোগটা শুরু হচ্ছে, তাই এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট তোমার এবং তোমার সন্তানের জন্য। তাই সমস্ত কিছুই করবে, কোনো কিছু থেকেই বিরত হওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র তোমার ডাক্তারি পরামর্শ মতো, যে তোমার জন্য কোনটা, তোমার শরীরের অবস্থা অনুযায়ী কোনটা সুইটেবল, সেইটা জেনে নিয়ে সেই মতো তুমি সমস্ত কিছুই করবে, আস্তে আস্তে, একটু একটু মেপে সতর্কভাবে। এইটুকুই তফাৎ। কাল পর্যন্ত হয়তো তোমার অভ্যেস ছিল রাত জাগা, কিন্তু আজ থেকে, যেদিন থেকে তুমি জানতে পারলে তুমি মা হতে চলেছ, সেদিন থেকে কিন্তু এই জিনিসটা একটু এড়িয়ে চলাই ভালো। অনেকেরই অভ্যেস থাকে অকারণ অনেক রাত অবধি জেগে থাকা, তারপরে অনেক বেলাতে ঘুম থেকে ওঠা, তার ফলে ব্রেকফাস্টও অনেকটা দেরিতে করা। এই সময় কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি শুতে যাওয়ার চেষ্টা করো। 11:30 11টার মধ্যে অতি অবশ্যই তুমি শুয়ে পড়ো, এবং সকালবেলা 9টা, 9:30, 10টা এত দেরি করে ঘুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্ট করা, এইগুলো কিন্তু চলবে না। তোমাকে তার আগেই কিছু খাবার অতি অবশ্যই খেতে হবে। সে তুমি একেবারে বিছানা থেকে উঠেই পড়ো, বা বিছানাতেই আবার রিটার্ন শুয়ে পড়ো, সে যা খুশি করো, কিন্তু তোমায় কিছু খেতে হবে, এবং সেটা অল্প পরিমাণে হলেও খেতে হবে। সেটা অবশ্যই হতে হবে কোনো পুষ্টি সমৃদ্ধ খাবার। এই সময় তুমি কোনো ড্রাই ফ্রুটসও নিতে পারো, সেটা অবশ্যই তোমার ডাক্তারকে তুমি জিজ্ঞাসা করবে, কারণ অনেক ড্রাই ফ্রুটসে কিন্তু হতে পারে তোমার অ্যালার্জি থাকতে পারে। তাহলে সেই ড্রাই ফ্রুটস তুমি খেতে পারো, সেটা পুষ্টি সমৃদ্ধ হবে, সেটা তুমি তোমার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবে। কিন্তু পেট ফাঁকা রাখা কিন্তু চলবে না, অল্প পরিমাণে হলেও কিন্তু পেটে দিতে হবে। এছাড়া যে যে বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে, গর্ভবতী মায়েদের কিন্তু অতি অবশ্যই 7 থেকে 8 ঘন্টা যেন ঘুম হয়। কোনো রকম অতিরিক্ত চিন্তা, মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে একটু বিরত রাখবে। ভালো ভালো গান শোনো, ভালো ভালো বই পড়ো, যেটা তুমি তোমার মনকে সুন্দর রাখতে পারবে, মনকে হাসি খুশি রাখতে পারবে। দরকার হলে অনেক সেই ছোটবেলাকার কমিক্সও পড়তে পারো, যেগুলো আমাদের একসময় খুব মজা দিত, সেগুলোও কিন্তু আমাদের বড়বেলাতেও বেশ ভালোই মজা দেয়। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও একটুখানি খেয়াল রাখতে হবে। বিছানাপত্র, বালিশ, জামা কাপড়, বাথরুম, এই সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোনো রকম অ্যালার্জি রিয়াকশন না হয়, আমাদের যেন কোনো রকম বাড়তি ওষুধ না খেতে হয়। এছাড়াও ভীষণ গুরুত্বপূর্ণ যে বিষয়টার কথা বলবো, যে যদি দেখো যে তোমার পেটে অসহ্য ব্যথা করছে, বা হঠাৎ অনেক ব্লিডিং হচ্ছে, বা ভীষণ দুর্বল লাগছে, তুমি কিছুতেই যেন মাথা তুলতেই পারছো না বিছানা থেকে, যেন অস্বাভাবিক লাগছে, বা অতিরিক্ত মাথা ঘোরাচ্ছে, কোনো রকম অস্বাভাবিক কোনো কিছু দেখলে কোনো কিচ্ছু না ভেবে সবার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নাও। সে যত রাতই হোক, যত ভোরই হোক, অতি অবশ্যই আগে ডাক্তারি পরামর্শ নাও, একদম ফেলে রাখবে না। আর এই সময়টা তো ভীষণ গুরুত্বপূর্ণ, তারপর অন্য সবকিছু।
ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক অভিনন্দন নতুন এই জার্নিটার জন্য এবং বাবা মা হওয়ার জন্য, যে সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ এবং আগামীতে একটি সুন্দর সুস্থ সুন্দর সন্তানের বাবা মা হতে চলেছ। তাই জন্য আগাম অভিনন্দন রইল। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।